আজকে আমরা ত্রিভুজ রিলেটেড সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে আসব ত্রিভুজের সংজ্ঞা। দেখো, এখানে আমি মোট 3টে রেখাংশ নিয়েছি। এই 3টে রেখাংশ নিয়ে একটা স্থানকে আবদ্ধ করেছে। কাজেই সংজ্ঞা হিসেবে বলতে পারি 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকেই বলবো ত্রিভুজ। বোঝা গেল? তাহলে এখানে বৈশিষ্ট্য কী পাবো না, 3টি বাহু থাকে। 3টি বাহু থাকে এবং তার সাথে দেখো এখানে মোট কটি কোণ রয়েছে, 3টি কোণ রয়েছে। তাহলে কোণ 3টি কোণ রয়েছে, 3টি কোণ রয়েছে। এই 3টে কোণের সমষ্টি হয়ে যাবে 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এগুলো কমন যে বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করছি। ত্রিভুজে আরও অন্যান্য বৈশিষ্ট্য আছে, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এরপর ত্রিভুজ রিলেটেড যে সূত্র সেটা আমরা দেখে নেব। প্রথমেই দেখব পরিসীমা। ধরো যদি এটা এ বাহু হয়, এটা যদি এ বাহু হয়, এটা বি বাহু হয় এবং এটা যদি সি হয়, তাহলে পরিসীমা হবে 3টি বাহুর সমষ্টি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। আর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। ভূমি গুণিত উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। উচ্চতা বলতে কোনটা? ত্রিভুজের যে কোনো একটা বিন্দু থেকে বা কেন্দ্র থেকে অপর প্রান্তে ভূমি পর্যন্ত রেখার উপর যদি এইরকমভাবে সরলরেখা টানি, তাহলে এটা হয়ে যায় আমার উচ্চতা। ক্লিয়ার? আর ঠিক একই রকমভাবে যে রেখাটার উপর আমি এই উচ্চতাটা টানছি সেটা হয়ে যাবে আমার ভূমি। ত্রিভুজকে সাধারণত দুটি দিক থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে বাহুভেদে এবং অপরটি হচ্ছে কোণভেদে। এখানে আমরা প্রথমে আলোচনা করেছি বাহুভেদে 3টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। সমবাহু মানে হচ্ছে যে 3টে বাহু দৈর্ঘ্যই সমান হবে। আর সমদ্বিবাহু মানে দ্বি কথা অর্থ হলো 2, অর্থাৎ দুটো বাহু দৈর্ঘ্য সমান হবে। আর বিষমবাহু মানে হচ্ছে 3টে বাহু দৈর্ঘ্যই ভিন্ন ভিন্ন হবে। ক্লিয়ার? সেইটা হচ্ছে বিষমবাহু। তাহলে যদি আমি এখানে বৈশিষ্ট্য লিখি, দুটি বাহু সমান, দুটি বাহু দৈর্ঘ্য সমান, বাহু সমান, এখানে 3টে বাহুই সমান। আর এখানে হয়ে যাবে দুটি বাহু সমান, বাহু সমান। আর এই ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো বাহুই সমান নয়, অর্থাৎ 3টি বাহু অসমান। 3টি বাহু অসমান। বোঝা গেল? যদি 2 নম্বর বৈশিষ্ট্যে আসি, এই সমবাহু ত্রিভুজে যে কোণগুলি রয়েছে প্রত্যেকটা কোণের মান সমান হবে। ঠিক আছে? তাহলে কোণগুলি সমান হবে, কোণ সমান হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান যে বাহুদ্বয় রয়েছে এই বাহুদ্বয়ের বিপরীত কোণগুলো, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান হবে। ক্লিয়ার? তাহলে সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলি সমান হয়। ধরো টোটাল তো আমার 180 ডিগ্রি। ধরো এটা আমার হয়ে গেল, এই কোণের মানটা হয়ে গেল আমার 80 ডিগ্রি। তাহলে টোটাল পড়ে রইল কত? 100 ডিগ্রি। তাহলে এই 100 ডিগ্রিটা এটারও যা মান হবে এটারও তাই মান হবে, অর্থাৎ এটা 50 ডিগ্রি হয়ে যাবে এবং এটাও 50 ডিগ্রি হয়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। এবার বিষমবাহু ত্রিভুজের 3টি কোণই অসমান, কোনো কোণই সমান নয়। 3টি কোণ অসমান। বোঝা গেল? তবে 3টে কোণের সমষ্টি কিন্তু অবশ্যই 180 ডিগ্রি হতে হবে। এরপরে আমরা আলোচনা করব কোণভেদে ত্রিভুজের শ্রেণী। দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ আলোচনা করার আগে এখানে 3 ভাগে ভাগ হয়েছে: সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। সূক্ষ্মকোণী আলোচনা করার আগে সূক্ষ্ম কোণ কাকে বলে সেটা জানতে হবে। আমরা আগেই বলেছি যে 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম কোণকেই বলবো সূক্ষ্মকোণ, তাই তো? অর্থাৎ যদি প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি থেকে কম হয়
এবং 0° থেকে বেশি হয় তখন তাকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 0° থেকে বেশি 90° কম, অর্থাৎ প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ, তাকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। যেমন ধরো এটা যদি 50° হয়, এটা ধরো 70°, আর এটা তাহলে আমার হয়ে যাচ্ছে 60°। টোটাল দেখো আমার 180° হচ্ছে, তাহলে এটা আমার একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক একই রকমভাবে সমকোণ কাকে বলে? যদি একটি কোণের মান 90° হয় তখন তাকে বলবো সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণের মান 90°, তাকে বলবো সমকোণী ত্রিভুজ। অর্থাৎ একটি কোণ সমকোণ, তাকে বলবো সমকোণী ত্রিভুজ। আর স্থূলকোণ জিনিসটা কি? স্থূলকোণ থেকে স্থূলকোণী ত্রিভুজটা এসেছে। স্থূলকোণ হচ্ছে 90° থেকে বেশি, 90° থেকে বেশি কিন্তু 180° থেকে কম যে কোণটা, সেটা কি বলবো? স্থূলকোণ। তাহলে যে কোণের মান 90° থেকে একটি কোণ স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকেই বলবো স্থূলকোণী ত্রিভুজ। যেমন ধরো এইটার মানটা হয়ে গেল 210, তাহলে এই কোণটা, এই ত্রিভুজটা কি? অবশ্যই স্থূলকোণী ত্রিভুজ। এই প্রসঙ্গে বলি, ধরো এটা যদি সমকোণ হয় তাহলে এই দুটো কোণ কি হবে? 90° বেরিয়ে গেলে বাকি পড়ে থাকছে 90°, অর্থাৎ যেমনভাবে হোক না কেন দুটো তাহলে সূক্ষ্মকোণ হবে। ঠিক একই রকমভাবে এটা যদি 210° হয়ে যায় তাহলে এই দুটো হয়ে যাবে সূক্ষ্মকোণ। অর্থাৎ এই সংজ্ঞাটা এইভাবেও দিতে পারি, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজটাকে বলবো স্থূলকোণ। আবার সমকোণীটাকে এভাবে বলতে পারবে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ, তাকে বলবো সমকোণী ত্রিভুজ। এরপরে আলোচনা করব ত্রিভুজের ধর্ম। ত্রিভুজের ধর্ম বলতে একটা ত্রিভুজ গঠন করতে গেলে তাকে কোন কোন নিয়ম মেনে চলতে হয়। তিনটে জিনিস রয়েছে, তার মধ্যে রয়েছে তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ হবে। 2 সমকোণ মানে কি? আমরা জানি এক সমকোণ সমান 90° এবং 2 সমকোণ সমান তাহলে হয়ে যাচ্ছে 180°। ধরো এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ। এবার বলেছে তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ হবে, অর্থাৎ এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, অর্থাৎ অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি, তিনটে সমষ্টি হয়ে যাবে 2 সমকোণ, অর্থাৎ 180° প্লাস অ্যাঙ্গেল সি সমান হয়ে যাবে 180°, তবেই কিন্তু ত্রিভুজ গঠন হবে। 2 নম্বর কি বলেছে? ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুটি বাহু, যে আমার যে ত্রিভুজের 3টে বাহু রয়েছে, এই 3টে বাহুর মধ্যে ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। ঠিক আছে? ধরো একটা ত্রিভুজ, ত্রিভুজটার তিনটে বাহু, এইটা দৈর্ঘ্য ধরো 4 সেমি, এটা 5 সেমি, এটা 3 সেমি, আমি সাপোজ ধরে নিচ্ছি। তাহলে কি বলেছে? ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি, অর্থাৎ যে কোনো দুটি ক্ষুদ্রতম বাহু, যে কোনো দুটি ক্ষুদ্রতম বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এখানে ধরো ক্ষুদ্রতম বাহু রয়েছে 4 আর 3, অর্থাৎ এই দুটি যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তাহলে 4 + 3 করলে কত হয়? 4 + 3 করলে 7 হয়। দেখো 5-এর থেকে বড়, তাই তো? তার মানে এটা ত্রিভুজ গঠন করা যাবে। কিন্তু 3টে বাহু, এই ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি যদি তৃতীয় বাহুর সমান বা কম হয়ে যায় তাহলে কিন্তু ত্রিভুজ গঠন করা যাবে না। ধরো এইটা 1 সেমি, এটা 4 সেমি, এটা 5 সেমি, তাহলে 4 আর 1 কত হলো? 1 + 4 সমান 5, বৃহত্তম বাহুটাও 5, তাহলে এটা ত্রিভুজ গঠন করা যাবে না। ক্লিয়ার? এরপর পরবর্তীতে কি বলেছে না, একটি ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে, ধরো এ একটা ত্রিভুজ, আমি এই বাহুটাকে বর্ধিত করে নিচ্ছি। কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তাহলে আমার এখানে বহিস্থ কোণ কোনটা হবে? না এই অ্যাঙ্গেলটা। যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দুটি সমষ্টির সমান। অন্তস্থ বিপরীত কোণ দুটি বলতে কোনটা? আগে আমি এটাকে, এইটা অ্যাঙ্গেল এ, এটা আমি নাম দিচ্ছি অ্যাঙ্গেল বি,
ঠিক আছে, তাহলে আমি এইটা ধরে নিচ্ছি এক্স। অন্তস্থ কোণ বলতে আমার এখানে রয়ে যাচ্ছে এক্স সমান অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। দেখো এটা বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ বলতে এই কোণটা এবং এই কোণটা। এটা বিপরীত কোণগুলো কিভাবে সমান হচ্ছে চলো দেখিয়ে দিই। ধরো এটার মান হচ্ছে 60 ডিগ্রি, এটা মান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই মানটা কত হবে? 110 থেকে বিয়োগ করলে 180, তাহলে হয়ে যাচ্ছে 70 ডিগ্রি। দেখো এই কোণের মানটার সঙ্গে এই দুটো সমষ্টি কিভাবে সমান হয় দেখো। আচ্ছা, টোটাল এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে অর্ধেকটা পেয়ে গেছি 70 ডিগ্রি। তাহলে বাকি এই কোণটা কত? 70, 180 মাইনাস 70 সমান কত? 110। 110, তাহলে এখানটা হয়ে গেল 110। ঠিক একই রকমভাবে এই 60 আর 50 যোগ করো, দেখো আমার দেখো 110 আসছে। তাহলে পেলাম যে একটি ত্রিভুজে যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত দুটি কোণের সমষ্টির সমান হয়। প্রমাণ হলো। এবার আমরা কিছু সমস্যা দেখে নেব। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যার দুটি বাহু সমান। ধরো আমি আগে ত্রিভুজটা এঁকে নিই। একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আমি এটা নাম দিলাম এ, এটা বি আর এটা সি। যার বলেছে এ বি অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা সমান, অ্যাঙ্গেল বি 50 ডিগ্রি। এখানে বলে দিয়েছে অ্যাঙ্গেল বি 50 ডিগ্রি, এই কোণের মানটা 50 ডিগ্রি। ক্লিয়ার? এই কোণের মানটা 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এর মানটা কত হবে? এই মানটা কত হবে? ঠিক আছে, যদি আমার এটা ছবিটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, কিন্তু এই কোণের মানটা হয়ে যাবে 50 ডিগ্রি। ক্লিয়ার? দেখো এটা আমরা কিভাবে করব। আমরা কি বলেছিলাম? সমবাহু সংলগ্ন কোণটির বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। দেখো আমরা এখানে আলোচনা করেছিলাম আগের ক্লাসে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজে বলেছিলাম 2 নম্বরে সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। ঠিক আছে, দেখো এই দুটো কোণ সমান হয়েছে। তাহলে এখানে আমার বলেই দিয়েছে এই কোণের মানটা 50 ডিগ্রি, টোটাল তো আমার 180 ডিগ্রি। 180 থেকে 50 বিয়োগ করে দিলে আমার কত পড়ে থাকে? 130 ডিগ্রি। এই 130 ডিগ্রিকে যদি আমি সমান দুটো ভাগে ভাগ করি তাহলে কত হয়? দেখো এখানে একটা ভুল যাচ্ছে, এখানে এ বি সমান বিসি বলেনি, এ বি সমান এসি বলেছে। তাহলে আমি ছবিটাকে নতুন করে করি। ধরো এই বাহুটার সাথে এই বাহুটা সমান বলেছে, তাহলে এবং অ্যাঙ্গেল বি সমান বি এর মান বলে দিয়েছে 50। যদি এটা 50 হয়, বিপরীত কোণ এর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এটাও হয়ে যাবে 50 ডিগ্রি। ঠিক আছে, বিপরীত কোণ, তার মানে টোটাল কত হয়ে গেল? 100 ডিগ্রি। আর তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 100 সমান হয়ে যাবে 80 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল এ সমান হয়ে গেল 80 ডিগ্রি। বোঝা গেল? এখানে বলেছে একটি সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণদ্বয়ের একটি 60 ডিগ্রি হলে অপরটি কত? তাহলে আগে সমকোণী ত্রিভুজ করে নিই যার একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। চলো কালার চেঞ্জ করে নিই আমি, তাহলে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। ধরো এ একটা সমকোণী ত্রিভুজ, যার একটি কোণ বলে দিয়েছে কত? সূক্ষ্মকোণ, মানে হচ্ছে সমকোণী ত্রিভুজে এই দুটো কোণ সূক্ষ্মকোণ। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এটা কত হবে? সমকোণী মানে কত? সমকোণী মানে কি? একটা হয়ে গেছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়ে গেছে, আর এটা 60 ডিগ্রি। টোটাল তাহলে কত হলো? 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 150 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমার কত পড়ে রয়েছে? 180 থেকে, তাহলে 180 মাইনাস 150 সমান হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা হয়ে যাবে 30 ডিগ্রি। বোঝা গেল? এরপর 3-এর দাগেরটা করো। এখানে বলে দিচ্ছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 7 একক 4 একক, তৃতীয় বাহুটি কোনটি হতে পারে? বলো, প্রত্যেকে ট্রাই করো, চেষ্টা করো।
আমরা কি বলেছিলাম যে ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। প্রথমে আমি তাহলে নিচ্ছি 7, 4 এবং প্রথম অপশানটা নিচ্ছি 11। ঠিক আছে, এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা? এই দুটো। তাহলে দুটো যোগ করো, 7 আর 4 কত? 11। তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে না, তাহলে এটা হবে না। দ্বিতীয় নাও, 7, 4 আর 2। দেখো ক্ষুদ্রতম বাহু কোথায়? কোনটা? 4 আর 2। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে না, তাহলে এটাও বাদ যাবে। তৃতীয় নাও, 7, 4 আর 5। দেখো ক্ষুদ্রতম বাহু দুটি যোগ করো, 7 আর 5-এ কত? 4 4 8 আর 1-এ 5 4-এ 9। দেখো এই বাহুটা অপেক্ষা বৃহত্তর হচ্ছে, তাহলে বৃহত্তর হচ্ছে, তাহলে আমাদের 5টা হবে, তাই তো? কিন্তু এইটা নাও তো, 7, 4 আর 15 নাও তো। 7 আর 4-এ কত? 11। কিন্তু তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে না, কাজেই এটা আমার হচ্ছে না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা আমার হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, শুধুমাত্র অপশান সিটা হচ্ছে। তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এখানেও দেখো সে একই রকমই আছে। এ সমান 6 সেমি বা 6 একক, বি সমান 10 হলে সি এর মান কত হতে পারে না? তাহলে প্রথম আমি এটা ধরে নিচ্ছি 6, 7 এবং 10। প্রথমে আমি প্রথম অপশানটা ধরে করব। তাহলে 6, 10 এবং 7। তাহলে ক্ষুদ্রতম দুটো যোগ করো, তাহলে 10 আর 7 আর 6-এ 13। 7 আর 6 যোগ করলে 13। দেখো তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে, তার মানে এটা আমার হবে, কিন্তু এখানে বলেছে হতে পারে না। তাহলে দ্বিতীয়টা যোগ করো, 6, 10 আর 8। তাহলে এই দুটো আগে যোগ করো, 10 আর 8-এ আমার 18, অর্থাৎ এটাও হবে, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে। আরেকটা দেখো 6, 10 এবং 15। ক্ষুদ্রতম বাহুটা দেখো 10 আর 6-এ 16 হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে। আরেকটা যেটা রয়েছে 6, 10 এবং অপশান ডি এ রয়েছে আমার 3। তাহলে 6 আর 3-এ 9 হয়ে যাচ্ছে, আমার যোগ করলে 9 হচ্ছে, কিন্তু তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে না, অর্থাৎ এটা হয়ে গেল তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা আলোচনা করব ত্রিভুজের সাথে জড়িত বিভিন্ন শব্দ, যেমন ভরকেন্দ্র, লম্ববিন্দু, অন্তঃকেন্দ্র ও পরিকেন্দ্র। এই ভরকেন্দ্র বা লম্ববিন্দু জানার আগে জানতে হবে যে সমবিন্দু জিনিসটা কি। ধরো 2 বা ততোধিক সরলরেখা, এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা, প্রত্যেকটা সরলরেখা যদি এসে একটি বিন্দুতে মিলিত হয় তখন সেই বিন্দুটাকে বলবো সমবিন্দু। ঠিক আছে, তাহলে কি বললাম না, 2 বা ততোধিক সরলরেখা এসে যদি একটি বিন্দুতে মিলিত হয় তখন তাকে বলবো সমবিন্দু। চলো এবারে আসা যাক ভরকেন্দ্রে। ধরো এই ত্রিভুজের মধ্যমা হলো এটা, আবার এই ত্রিভুজের মধ্যমা হচ্ছে এটা, আবার এই ত্রিভুজের দুটো বাহুর মধ্যমা হচ্ছে এটা। প্রত্যেকটা বাহুর মধ্যভাগ হলো মধ্যমা। এবার এই মধ্যমাগুলিকে পরস্পর যোগ করলে, ধরো এই মধ্যমাগুলিকে আমি পরস্পর যোগ করছি। এই ধরো এই বাহুটার মধ্যবিন্দু এটা, আবার এই বাহুটার মধ্যবিন্দু এটা, আমি তাহলে এখানটাকে মধ্যমাটা যোগ করি। ক্লিয়ার? আবার এটা হচ্ছে মধ্যমা এটা। তাহলে মধ্যমাগুলিকে যোগ করলে যে সমবিন্দুটা পাওয়া যায় সেইটাকেই বলবো ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র মানে কি? মধ্যমাগুলি পরস্পর মিলিত, যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে ভরকেন্দ্র। আমাদের যেটা মনে রাখতে হবে, এবার এখান থেকে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, এই মধ্যমাগুলি এই ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। অর্থাৎ এই বিন্দু থেকে উপরের অংশটা যদি 2 সেমি হয়, ধরো এই যে উপরের অংশটা এইটা যদি 2 সেমি হয়ে যায়, এটা যদি 2 সেমি হয় তাহলে এটা হয়ে যাবে 1 সেমি। অর্থাৎ 2:1 অনুপাতে এই মধ্যমা ভরকেন্দ্র মধ্যমাগুলিকে ভাগ করে। ক্লিয়ার? বোঝা গেল? এরপরে আসছে আমি লম্ববিন্দু। ত্রিভুজে যে শীর্ষবিন্দুগুলো রয়েছে সেই শীর্ষবিন্দু থেকে
আমি একটা করে লম্ব রেখা টানলাম। ধরো এটা হচ্ছে লম্ব, এটা আবার এই শীর্ষবিন্দু থেকে লম্ব এটা, ঠিক আছে। আবার এই শীর্ষবিন্দু থেকে সোজাসুজি লম্বভাবে টানলাম, লম্ব হচ্ছে এটা, ঠিক আছে। অর্থাৎ ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব অঙ্কন করলে যে সমবিন্দুটা পাওয়া যায় সেটাই হচ্ছে লম্ববিন্দু। বোঝা গেল? আবার বলছি, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব অঙ্কন করলে যে সমবিন্দুটা পাওয়া যায় সেইটাকেই বলবো আমরা লম্ববিন্দু। তাহলে ভরকেন্দ্র হচ্ছে মধ্যমা যে বিন্দুতে মিলিত হয়, মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয়, তাহলে এটা হচ্ছে মধ্যমাত্রয়। মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয়। এরপর হচ্ছে লম্ব বিন্দুটা, তাহলে কি লম্বত্রয়, অর্থাৎ প্রত্যেকটা বিন্দু থেকে, তিনটে বিন্দু থেকে লম্বত্রয় অর্থাৎ লম্ব অঙ্কন করলে এই লম্বত্রয় যে বিন্দুতে মিলিত হয়, লম্বত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে লম্ববিন্দু। এরপর আমরা আসব অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র বলতে আগে দেখো এখানে ত্রিভুজের তিনটে কোণ রয়েছে, এই তিনটে কোণের প্রত্যেকটা কোণকে যদি আমরা সমান দুটি ভাগে ভাগ করি তাহলে যে বিন্দুটা পাবো, যেমন এই কোণটাকে আমি সমান দুটো ভাগে ভাগ করছি, ক্লিয়ার। আবার এই কোণটাকে আমি সমান দুটো ভাগে ভাগ করলাম, এসে এই বিন্দুতে মিলিত হলো। আবার ঠিক এই কোণটাকেও আমি সমান দুটো ভাগে ভাগ করলাম, এসে যে সমবিন্দুটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে অন্তকেন্দ্র। বোঝা গেল? তাহলে এটা হলো কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে অন্তকেন্দ্র, অর্থাৎ এটা হয়ে গেল আমাদের অন্তকেন্দ্র। এরপরে আসবো আমরা পরিকেন্দ্র। দেখো আমরা ছোটোবেলাতে জ্যামিতি করেছি, কোনো একটা রেখাকে আমরা এখানে কম্পাস বসিয়ে আবার এখানে কম্পাস বসিয়ে একবার এইদিকে কাটি আবার এইদিকে কাটি, তাই তো, তবে রেখাটা সমান দুইটি ভাগে ভাগ হয়। এরকম আমরা আগে অঙ্ক করেছি ছোটোবেলায়, তাই তো, তবে রেখাটা আমার সমান দুটি ভাগে ভাগ হচ্ছে। ঠিক একই রকমভাবে এই যে আমাদের বাহুগুলো রয়েছে, প্রত্যেকটা বাহুকে যদি সমান দুইটি ভাগে কাটি, যদি এই বাহুটা কাটি, দেখবে হয়তো এমন জায়গায় কাটা যাবে, তাই তো। আবার এই বাহুটাকে যদি কাটি, ভিতরের দিকে যে বাইরের দিকে এমন জায়গায় কাটা যাবে, এই বাহুটা এমন জায়গায় কাটা যাবে, তাই না। আবার ভিতরের দিকেও এই বাহুটার সাথে কোনো একটা জায়গায় এমনভাবে কাটা যাবে। দিয়ে রেখাটাকে যোগ করলাম, প্রত্যেকটা রেখাকে যোগ করব, তাহলে প্রত্যেকটা বাহু সমদ্বিখণ্ডক। ধরো এই বাহুটার একটা সমদ্বিখণ্ডক সমান দুই ভাগে ভাগ করলে ধরো রেখাটা এইভাবে আসবে, তাই তো। আবার এই বাহুটাকে ভাগ করলে সমান দুটো ভাগে ভাগ করলে এটা এইভাবে এলো, ঠিক আছে। আবার এই রেখাটাকে ভাগ করলে দেখা যাবে এইভাবে আসছে। অর্থাৎ প্রত্যেকটা বাহু সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেইটাই হয়ে যাবে পরিকেন্দ্র। তাহলে এটা হয়ে গেল আমাদের পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্র হলো বাহু সমদ্বিখণ্ডক, বাহুর সমদ্বিখণ্ডক। দেখো তাহলে মধ্যমাত্রয় যেটা মিলিত হয় সেটা হচ্ছে ভরকেন্দ্র। লম্বত্রয় অর্থাৎ লম্বভাবে বিপরীত প্রান্তের কোণ থেকে লম্বভাবে টানলে যে বিন্দুটা পাওয়া যায় সেটা হচ্ছে যে লম্ববিন্দু। আর কোণগুলিকে সমান দুই ভাগে ভাগ করলে যে বিন্দুটা পাওয়া যায়, তিনটেকেই ভাগ করলে সেটা হচ্ছে যে অন্তকেন্দ্র। আর বাহুটাকে সমানভাবে দুইভাবে বিভক্ত করলে, ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডিত করে বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলে যে কোণটা বিন্দুটা পাওয়া যায় সেইটাকে হচ্ছে পরিকেন্দ্র। বোঝা গেল? এরপরে আসবো ত্রিভুজের সর্বসমতা। সর্বসমতা মানে হচ্ছে দুটি ত্রিভুজ ধরো পাশাপাশি রয়েছে, আর সর্বসমতা মানে হচ্ছে এই দুটি ত্রিভুজই সব দিক থেকে সমান।
সর্বসমতা কথা অর্থ হলো দুটি ত্রিভুজ সব দিক থেকেই সমান, সেইটাই হচ্ছে সর্বসমতা। এবার সর্বসমতা হতে গেলে চারটে রুল মেনে চলতে হবে, মূলত তিনটি আছে, তার সাথে আরও একটা রয়েছে লাস্ট, সমকোণী অতিভুজ বাহু। এই তিনটের সাথে আরেকটি চারটে যদি ফলো করে তবেই সেটা সব দিক থেকে সমান হবে, যে কোনো একটি ফলো করলে। তাহলে প্রথমে আসা যাক বাহু বাহু বাহু, অর্থাৎ সর্বসমতা হতে গেলে তিনটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তখন সেই ত্রিভুজটা হবে সর্বসম ত্রিভুজ। ক্লিয়ার? চলো আমরা আগে ছবি এঁকে নিই। দেখো এখানে দুটো ত্রিভুজ রয়েছে, যদি এই বাহুটার সাথে এই বাহুটা, আবার এই বাহুটার সাথে এই বাহুটা, আর এই বাহুটার সাথে এই বাহুটার দৈর্ঘ্য যদি মিলে যায় তাহলে ত্রিভুজটা হবে সর্বসম ত্রিভুজ, সব দিক থেকে সমান। সেই জন্য এটা হয়ে গেল বাহু বাহু এবং বাহু। এরপরে আসবো বাহু কোণ বাহু, অর্থাৎ কোনো ত্রিভুজের দুটি বাহু এবং তাদের যদি একটি কোণ সমান হয়, ধরো এই বাহুটার সাথে এই বাহুটা, আবার এই বাহুটার সাথে এই বাহুটা, তার সাথে দেখো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়ে যায় বা এটাও 60 ডিগ্রি, অর্থাৎ দুটি বাহু এবং একটি কোণ যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটা হবে সর্বসম ত্রিভুজ। আবার কি বললাম, যে এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয়, আবার এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয় এবং তাদের যদি একটি কোণ সমান হয়, এই কোণের সাথে এই কোণ, তাহলে সেইটা হয়ে যাবে সর্বসম ত্রিভুজ। এরপরে আসবো কোণ বাহু এবং কোণ। ধরো দুটো ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, আমি দুটো ত্রিভুজ আগে এঁকে নিই। এই দুটো ত্রিভুজের মধ্যে যদি কোণ, প্রথমে ধরো এই কোণটার এই কোণটা সমান, এই কোণের সাথে এই কোণ আর এই কোণের সাথে এই কোণ, এই দুটি কোণ সমান, তার সাথে তাদের মধ্যে একটি কমন বাহু সমান, যেমন হচ্ছে এই বাহুটা যদি সমান হয়ে যায় তাহলে সেই ত্রিভুজটা হয়ে যাবে সর্বসম। ক্লিয়ার? অর্থাৎ কোণ বাহু কোণ, এই কোণটার সাথে এই কোণটা, আবার বাহু এই বাহুটার সাথে এই বাহুটা এবং এই কোণটার সাথে এই কোণটা, অর্থাৎ দুটি কোণ এবং একটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটা হয়ে যাবে সর্বসম ত্রিভুজ। এরপরে আসবো সমকোণী অতিভুজ বাহু। সমকোণী অতিভুজ বাহু মানে কি না, তাদের মধ্যে সমকোণ অর্থাৎ একটি কোণ সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। সমকোণ অতিভুজ এবং তার সাথে একটি বাহুও সমান হবে, সমকোণ অতিভুজ বাহু। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই কোণটা সমকোণ, ঠিক আছে, তার সাথে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, যে কোনো একটি বাহু সমান হয় এবং একটি কোণ সমকোণ হয় তাহলে সেইটা হয়ে যাবে সর্বসম ত্রিভুজ। তাহলে চারটে রুল বোঝা গেল। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস, চলো আমরা এখানে আলোচনা করব। এখানে বলেছি একটি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান দুইটি ভাগে বিভক্ত করে। আগে আমি ত্রিভুজটাকে এঁকে নিই। ধরো এ একটা ত্রিভুজ, ঠিক আছে, এটাকে আমি আগে নাম দিয়ে দিই এ বি সি, এ বি এবং সি, এবং বিসি বাহুর ওপর মধ্যবিন্দু হলো ও। তাহলে আমি যদি এটাকে লম্ব অঙ্কন করি, মধ্যমাটাকে যদি যুক্ত করি, এই যে মধ্যমাটা, এই মধ্যমাটা টোটাল ত্রিভুজটাকে সমান দুইটি ভাগে ভাগ করে, ঠিক আছে। তাহলে আমি এখানে বলতে পারি ত্রিভুজ এ বি ও সমান হাফ ইন্টু ত্রিভুজ এ বি সি, অর্থাৎ টোটাল ত্রিভুজটার অর্ধেক হচ্ছে এ ও এ বি ও, বা তুমি বলতে পারো এ ও সি, ঠিক আছে। তাহলে এই মধ্যমাটা টোটাল ত্রিভুজটাকে সমান দুইটি ভাগে বিভক্ত করছে। ক্লিয়ার? এবার কি বলছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে তার তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক হবে। এখানে বলছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে, চলো আগে আমরা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু আগে যোগ করে নেব।
ধরো এ একটা মধ্যবিন্দু আর এ একটা মধ্যবিন্দু, ঠিক আছে। যদি আমরা এটাকে যদি আমরা যোগ করি, এটাই বলেছে দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে তার তৃতীয় বাহুর সমান ও সমান্তরাল ও অর্ধেক হবে। অর্থাৎ এইটা তৃতীয় বাহু, ঠিক আছে, এর সমান্তরাল হয়েছে, দেখো সমান্তরাল ও অর্ধেক হবে বলেছে। অর্ধেক হবে মানে কি, এটা যদি 2 সেমি হয় তাহলে এইটার দৈর্ঘ্য হয়ে যাবে 1 সেমি, ঠিক আছে। দেখো সমান্তরাল বলতে প্যারালালভাবে গেছে রেল লাইনের মতন, এবং অর্ধেক মানে এটা যদি 2 সেমি হয় এটা হয়ে যাবে আমার 1 সেমি। আবার যদি এইরকমভাবে যোগ করো, আবার যদি এর মধ্যমা এই মধ্যবিন্দু এবং এই মধ্যবিন্দুটাকে যদি পরস্পর যোগ করো, তাহলে এই তৃতীয় বাহু অর্থাৎ এই বাহুটার সমান্তরাল হবে এবং এর যা দৈর্ঘ্য হবে এর দৈর্ঘ্যটা ডবল হবে। ক্লিয়ার, বোঝা গেল? এবার এই রিলেটেড কিছু সমাধান আমরা দেখে নেব। বলছে চিত্রে এক্স ও ওয়াইয়ের মান বের করো। তাহলে এটা আমরা কিভাবে বের করব, প্রত্যেকে করার চেষ্টা করো। দেখো আমরা জানি দুটি রেখা যদি পরস্পরকে ছেদ করে যে বিপরীতমুখী কোণগুলো সৃষ্টি হয় তারা পরস্পর সমান হয়, অর্থাৎ এই কোণের সাথে এই কোণ এবং এই কোণের সাথে এই কোণ পরস্পর সমান হবে। তাহলে এখানে বলে দিচ্ছে এটা 70 ডিগ্রি, তাহলে ওয়াই সমান কত হবে, ওয়াইও হয়ে যাবে 70 ডিগ্রি, তাই না? আবার দেখো এদিকে মান পেয়ে গেছি 60 ডিগ্রি, এই কোণ তিনটে কোণ নিয়ে দেখো একটা ত্রিভুজ হচ্ছে, তাহলে এটা 60 এটা 70, তাহলে এটা কত হবে 70 + 60, টোটাল হয়ে গেল 130। তিনটে কোণের সমষ্টি যদি 180 হয় 130 বেরিয়ে গেল, তাহলে এই কোণের মানটা হয়ে যাবে 50 ডিগ্রি, তাহলে এক্স সমান 50 ডিগ্রি হবে। বোঝা গেল? এখানে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, যেখানে সিডি সমান্তরাল বিএ, অর্থাৎ এইটার সাথে এইটার সমান্তরাল, তাহলে এক্সের মান আমাকে বের করতে হবে। এটা কিভাবে করবে করো। দেখো আমরা ই থেকে ঠিক একই রকমভাবে সিডি এবং এবির একটা সমান্তরাল রেখা টেনে নিচ্ছি। ক্লিয়ার? এবার ধরো একটা রেখা রয়েছে, এদিকে যা মান হবে যদি সমান্তরাল হয় পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে এই কোণের মান যা হবে নিশ্চয়ই এই কোণের মানও তাই হবে, তাই না? তাহলে বলো এটা যদি 6x হয় তাহলে এখানটাও তো আমার 6xই হবে, 6xই তো হবে। ঠিক একই রকমভাবে এই উপরের কোণটা যদি 4x হয় এই সাইডটাও আমার 4x হবে। এবার বলে দিয়েছে দুটি কোণের সমষ্টি 130 ডিগ্রি, তাহলে আমি করতে পারি 4x + 6x সমান হচ্ছে 130 ডিগ্রি, তাহলে 6 আর 4 10x সমান 130 ডিগ্রি। তাহলে x সমান কত হবে, x সমান হয়ে যাবে 13, তাহলে x এর মান হয়ে গেল এখানে 13। এবার 3 নম্বর অঙ্কে আসা যাক। এখানে বলেছে বিডি, অর্থাৎ বিডি এই বাহুটার সাথে সমান কোনটা, সিডি এই বাহুটার সমান, ঠিক আছে, তার সাথে এসি এই বাহুটাও সমান। অ্যাঙ্গেল এ বিসি সমান 40 ডিগ্রি, অর্থাৎ এই বাহুটা 40 ডিগ্রি হলে এসিডি 20 ডিগ্রি হলে ওয়াইয়ের মান কত, এসিডি 20 ডিগ্রি হলে দেখো এখানে একটু ভুল আছে, এসিডি সমান হচ্ছে ওয়াই ডিগ্রি হবে, এটা 20 হবে না, এটা ওয়াই হবে, নাহলে অঙ্কটা আসবে না। তাহলে এটা 20 নয়, এটা হচ্ছে আমার ওয়াই ডিগ্রি। এবার এখানে কি বলেছে বিডি সমান সিডি, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটার সমান, আবার এসি এই বাহুটার সাথে এই বাহুটাও সমান। এই কোণটা অ্যাঙ্গেল বি এর মানটা বলে দিয়েছে 40 ডিগ্রি। দেখো তাহলে আমার এখানে ওয়াইয়ের মান বের করতে হবে। এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তার মধ্যে একটি সূক্ষ্মকোণ বলে দিয়েছে। আমরা কি জানি
সমবাহু সংলগ্ন বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। এই বাহুটা যদি সমান হয়, বিপরীত কোণ কোনটা? এটা। তাহলে এটা কত ডিগ্রি হবে? এটাও 40 ডিগ্রি হবে। এটা যদি 40 ডিগ্রি হয়, টোটাল হয়ে গেল 40 40 80 ডিগ্রি। এবং এই কোণের মানটা তাহলে কত হবে? তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে এই কোণটা হয়ে যাবে 100 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 100 100 ডিগ্রি। যদি এটা 100 হয়, এটা মান কত হয়ে যাবে? 80 ডিগ্রি, তাই না? আবার দেখো, এই বাহুটা সমান এই বাহুটা সমান, তাহলে এই কোণটা যদি 80 হয়, এইটাও কত হবে? এইটাও হয়ে যাবে আমার 80 80 80 160 হয়ে গেল। তাহলে আমি 160 পেয়ে গেলাম। কত পড়ে রইল? 80 প্লাস 80, টোটাল বেরিয়ে গেল 160 ডিগ্রি। আমার তিনটে কোণের সমষ্টি, এই কোণটা এই কোণটা এই কোণটা সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ওয়াই ডিগ্রি মান কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান হয়ে গেল 20 ডিগ্রি। এখানে অ্যান্সারটাই তুলে দেওয়া হয়েছিল ভুলবশত। তাহলে ওয়াই সমান 20 ডিগ্রি, বোঝা গেল? এখানে বলেছে পি কিউ সমান আর এক্স, পি কিউ সমান্তরাল এই বাহুটার সাথে এই বাহুটা সমান। তাহলে এই বাহুটার সাথে আমি একটা সমান্তরাল রেখা অঙ্কন করে দিই। ক্লিয়ার? পি এন, পি কিউ এন, অর্থাৎ পি কিউ এন, এখানে আমার এন বসবে, অর্থাৎ এন এর মানটা বলে দিয়েছে আমার 99 ডিগ্রি, 99 ডিগ্রি। এন আর এস এই মানটা হয়ে যাবে আমার 111 ডিগ্রি, 11 ডিগ্রি। চলো এটাকেও আমরা সমান্তরাল করে টেনে নেব। এটাকেও যদি আমি সমান্তরাল করে টেনে নিলাম, এরপরে তাহলে এই কোণের মানটা কত হবে? এই কোণের মানটা, তাহলে এই মানটাও হয়ে যাবে 111 ডিগ্রি। আচ্ছা, টোটাল হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে এইটার মানটা কত হবে? 180 মাইনাস 111 মানে হচ্ছে 69 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এই মানটা কত হবে? এক সাইডে বলে দিচ্ছে আমার 90 ডিগ্রি, 99 ডিগ্রি। তাহলে এইটা হয়ে যাবে 101 ডিগ্রি, 101 ডিগ্রি। দেখো, একটা পেয়েছি 101, একটা পেয়েছি 69। তাহলে এই কোণের মানটা কত হবে? 180 মাইনাস 101 প্লাস 69। তাহলে 180 মাইনাস 170 সমান 10 ডিগ্রি তো আসছে, তাই না? দেখো, এটা যোগ করলে 101 নয়, এটা তোমার আসবে 81, 81। তাহলে 81 ডিগ্রি, 81 ডিগ্রি প্লাস 69 ডিগ্রি করতে পারি। 81 ডিগ্রি প্লাস 69 ডিগ্রি সমান হয়ে যাচ্ছে 150 ডিগ্রি। তাহলে কত পড়ে রইল? 150 মানে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা অ্যাঙ্গেল এন এর মানটা হয়ে গেল 30 ডিগ্রি, হয়ে গেল অ্যান্সার। এরপরে পরের অঙ্ক দেখো। দেখো, অ্যাঙ্গেল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এফ এই মানটা আমাকে চেয়েছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজকে পরপর চাপানো হয়েছে। তাদের যদি আমরা নামটা দিই তাহলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো। এইটা মানটা হচ্ছে এ, এর মান হচ্ছে ই, আর এর মান হচ্ছে সি। ঠিক একই রকমভাবে এটা আমি বি, এটা ডি, আর এটা এফ। দেখো, দুটো কোণ পরপর ত্রিভুজ জাস্ট একের ওপর চেপে আছে। তাহলে এইটা হয়ে যাবে 180, তিনটি কোণের সমষ্টি। এইটাও তিনটি কোণের সমষ্টি 180। তাহলে দুটি কোণের সমষ্টি কত? 180 80 বলো, 360 ডিগ্রি। বোঝা গেল? ধরো, এখানে এক্সের মান বের করতে বলেছে এসি সমান্তরাল বিডি, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল। আবার এএফ, অর্থাৎ এএফ বিএফ, আচ্ছা এই হবে এই সমান্তরাল বিএফ, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল। তাহলে এক্সের মান বের করো। তাহলে এবার দেখো, এ আর জি বাহুটার ওপর আমার টোটাল যদি এইটাকে ধরা হয়, টোটালটাকে আমি যদি ধরি, টোটালটা কত ডিগ্রি? আমার টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? তার মধ্যে কিছুটা এই সাইডে পেয়েছি, কিছুটা এই সাইডে, অর্থাৎ এদিকে পেয়েছি 50 ডিগ্রি, এদিকে পেয়েছি 60 ডিগ্রি, মানে 50 50 100 110 ডিগ্রি আমি টোটাল পেয়েছি।
তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 70 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা কত হয়ে গেল? 70 ডিগ্রি, তাই না? এবার লক্ষ্য করো, এই যে অন্তর্মুখী কোণগুলো রয়েছে, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটার, এই দুটো সমষ্টি হয়ে যাবে 180 ডিগ্রি। চলো একটু বিষয়টা একটু ভালো করে বুঝে নিই। ধরো এ একটা রেখা আর এ একটা রেখা, ঠিক আছে? ধরো আমাদের আমরা কি জানি, এই কোণটার যা মান হবে এই কোণটারও মান তাই হবে, তাই না? ধরো এই কোণটা যদি 70 হয়, এই কোণটারও 70 হয়ে যাচ্ছে, তাহলে এই কোণের মানটা কত হচ্ছে? 110 ডিগ্রি। 110, দেখো এই দুটো মিলিয়ে এইটার এটা মিলিয়ে 180 ডিগ্রি হচ্ছে। 110 প্লাস 70 সমান 180 ডিগ্রি, তাই না? ঠিক একই রকমভাবে এখানে সেটাই করা হয়েছে, এটার সাথে কত যোগ করলে 180 ডিগ্রি হবে। এখানটায় যদি একটা লম্ব রেখা টেনে দিতাম তাহলে আরও বিষয়টা বোঝার ক্ষেত্রে সুবিধা হতো। এর সমান্তরালে যদি এই রেখাটাকে একটু বাড়িয়ে দেওয়া যেত, দেখো এখানে 70 আছে, মানে আমার কি এখানেও 70 হবে, এখানেও 70 হবে, এই মানটাও 70 হবে। এই মানটা 70 হয়ে গেলে তাহলে এই মানটা আমরা ইজিলি বের করতে পারবো। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল 110 ডিগ্রি। এখানে বলেছে এবিসি ত্রিভুজের আগামী বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে আমি আগে নামগুলো দিয়ে দিই। এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এসিডি অর্থাৎ এই কোণের মানটা বলে দিয়েছে 100 ডিগ্রি। বিসি সমান এসি অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে অ্যাঙ্গেল এ বিসি অর্থাৎ এ বিসি এই কোণের মানটা কত হবে, এটাই চেয়েছে। এ বিসি, তাই তো? আচ্ছা, এটা যদি 100 হয়, আমার সমদ্বিবাহু সংলগ্ন এই কোণের মানটা কত হবে? 80 ডিগ্রি হবে। এটা যদি 80 ডিগ্রি হয়, তার বিপরীত কোণগুলো তো পরস্পর সমান হবে, কারণ দ্বিবাহু, এই বাহুটা সমান এই বাহুটা সমান, সমদ্বিবাহু সংলগ্ন বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে পড়ে রয়েছে 180 থেকে 80 বাদ দিয়ে দাও, পড়ে রয়েছে 100। তাহলে এটাকে দুইভাবে ভাগ করে দাও, তাহলে প্রত্যেকটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি এটাও হয়ে যাবে 50 ডিগ্রি আর এটাও হয়ে যাবে 50 ডিগ্রি। তাহলে এ বি সি হয়ে যাবে 50 ডিগ্রি, হয়ে গেল কারেক্ট অ্যান্সার।